আসসালামু আলাইকুম। সকলকে অজস্র শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আমাদের অনলাইন কার্যক্রম সিদ্ধিগঞ্জ রেবতীভবন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। বিশেষ করে দ্বিতীয় বর্ষে যারা আছো তারা ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যেই পড়াশোনা করছে আশা করি, এবং এটাও আশা করছি তোমরা আমার অনলাইন ক্লাসে সম্পৃক্ত আছো। তোমরা একে অপরকে হেল্প করবে সম্পৃক্ততার ব্যাপারে। দুনিয়ার প্রত্যেকটি ব্যাপারে যখন কোনো ভালো দিক তোমরা জানো, অবশ্যই বন্ধুকে তার মঙ্গলার্থে তাকে হেল্প করো। তো এই ইনফরমেশন ক্লাসের ব্যাপারেও একটু সবার কাছেই রুটিন আছে, তারপরেও একজন একজনকে একটু মনে করিয়ে দিবে, যেটা তোমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। ভালো কিছু হলেই অন্যকে মনে করিয়ে দাও। ক্লাসের ব্যাপারে যদি তোমরা অপরকে সচেতন করো তো তোমাদের জন্যই মঙ্গল হবে, জাতিরও কল্যাণ। আশা করি তোমাদের এই কার্যক্রমে সবাই অংশগ্রহণ করে পরবর্তীতে ক্লাস থেকে মনোযোগ দিয়ে পড়ে বইয়ের সাথে সেটা মিলে নি। ওকে, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে যে সমাজকর্মের সঙ্গে বিভিন্ন শাখার একটা আন্তরিক সম্পর্ক পরীক্ষায় পাই এসে থেকে। এর মধ্যে ওই সম্পর্কগুলোর মধ্যে, ওই বিষয়ের মধ্যে আজকে অন্যতম একটি বিষয় নিয়ে আলোচনা করব, সমাজকর্মের সাথে যার সুনির্ভর সম্পর্ক রয়েছে। অত্যন্ত সুন্দর সম্পর্ক হচ্ছে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের। এ সম্পর্কে আজকে আলোচনা করব কয়েকটি বিষয়ের প্রেক্ষিতে। তো যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে ক ছোট প্রশ্ন থাকে, ক্ষয়ও ছোট প্রশ্নের মতোই সংক্ষিপ্ত বর্ণনা করা, কিন্তু গ ঘ যখন আলোচনা করবে তখন অবশ্যই তাত্ত্বিক বিশ্লেষণ দরকার হবে। ওই হিসাবে মনোবিজ্ঞানের সঙ্গে সমাজকর্মের যে প্রধান প্রধান সম্পর্ক যার ভিত্তিতে হবে সেই ক্রাইটেরিয়াগুলো আমি লিখে দিয়েছি। প্রথম তোমরা এই বিষয়টা খেয়াল রাখলে খুব সহজেই মুখস্থ করতে হবে না, মনোবিজ্ঞানের সাথে সম্পর্ক যে কতটুকু সুনিবিড় সেটা বোঝা যাবে। প্রথম হচ্ছে সমস্যা বিশ্লেষণ। যে কোনো প্রবলেমকে বিশ্লেষণ করলে এই দুটো সম্পর্ক বেরিয়ে আসে। ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত কোনো জ্ঞান আহরণ করার সময়ও এগুলোর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় দুটো বিষয়ের। বিষয়বস্তু ভাবে যখন আলোচনা হয় সমাজকর্মের বিষয়বস্তু মনোবিজ্ঞানের, তখনও প্রায় বিষয়গুলো এক হয়ে যায়, অর্থাৎ সম্পর্ক সৃষ্টি করে। সমস্যা সমাধান, যখন সমাজকর্মীরা কোনো ব্যক্তি দল সমস্যার সমাধান করে তখনও মনোবিজ্ঞানও যখন ব্যক্তির আচরণ পরিবর্তনের ব্যাপারে তথ্য দেয়, তো উভয়ের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। জনমত গঠন অংশগ্রহণ, সমাজকর্মীরা যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করে, জনগণকে অংশগ্রহণ করে, বিশেষ করে ক্লায়েন্টকে, তো সেই ক্ষেত্রেও মনোবিজ্ঞানের একটা বিশেষ দিক চলে আসে। আবেগ ও আচরণ দিক, এটা সম্পূর্ণটাই সমাজকর্মের একটা টার্ম। তো এই ক্ষেত্রেও মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এরপর আছে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো যখন আমরা আলোচনা করি, ওই শাখাগুলোর মধ্যেও দেখা গেল যে সমাজকর্মের একটা বাস্তবায়ন লক্ষ্য করা যায়। এজন্য এই দিকগুলো যখন আমরা বিস্তারিত আলোচনা করব, তো এক বাক্যে সবাই স্বীকার করে নিবে যে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের এক সুন্দর অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। পরীক্ষায় অনেক সময় এমন হয় যে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কতটুকু লিখো, অথবা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে যে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক অতি সুনিবিড়, এটা ব্যাখ্যা করো। আবার প্রশ্ন আসে যে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কতটুকু, তা তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো। অর্থাৎ মেইন উদ্দেশ্য হচ্ছে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক। তো প্রথম আমরা এটা করার জন্য প্রথম সমস্যা বিশ্লেষণের দিক থেকে যদি আমরা করি, তা সহজেই এটা প্রমাণ করা যাবে। তো সমাজকর্ম মেইন কাজই হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার সমাধান করা। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ককে অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স বলা হয়। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন অনুষদের বিভিন্ন বিষয়ে প্রবলেম এবং বিভিন্ন দিকগুলো বিচার বিশ্লেষণ করে তাদের সমস্যা সমাধান করার জন্য তৎপর হয় সমাজকর্মীরা পেশাগত দায়িত্ববোধ থেকে। এক্ষেত্রে প্রথম যে কাজ, প্রবলেমকে নিয়ে কোনো একটা প্রবলেম যখন অ্যারাইজ করে, প্রথমে এটাকে বিশ্লেষণ করতে হয়। আর যখনই কোনো প্রবলেমকে বিশ্লেষণ করতে হয়
তো ব্যক্তির বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়, যে সমস্যার উৎপত্তি, সমস্যার কারণ, ব্যক্তির সাথে এটা রিলেটেড, এবং একে অপরের সাথে যে প্রভাব, সেই দৃষ্টিভঙ্গির এই জ্ঞানগুলো অর্জন করার জন্য অবশ্যই মনোবিজ্ঞানের সাহায্য নিতে হয়। কারণ প্রত্যেকটা সমস্যার সাথেই ব্যক্তির দৈহিক মানসিক সম্পর্ক রয়েছে। শারীরিকের সাথে মনের একটা বিরাট যোগসূত্র থাকে, যেটা মনোবিজ্ঞান অর্থাৎ আচরণের বিজ্ঞান থেকে এই জ্ঞানটা অর্জন করা যায়। সমাজকর্মী যখন কোনো তথ্য সংগ্রহ করে, এই জন্যই মনোবিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করি সমস্যার মনস্তাত্ত্বিক সমাধানটা বের করে। এজন্যই উভয়ের মধ্যে একটা নির্ভরশীলগত একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যে সমাজকর্মীরা এই ক্ষেত্রে মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল। আচ্ছা, ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত জ্ঞান। সমস্যা সমাধানের অন্যতম একটি দিক হচ্ছে ব্যক্তি ও পরিবেশ। সমস্যার সৃষ্টি হওয়ার জন্য এই দুটো এলিমেন্ট দায়ী। ব্যক্তি যেখানে আছে সমস্যা সেখানে আছে, পরিবেশ যেখানে আছে সমস্যাও সেখানে আছে। এই জন্য সমাজকর্মীদেরকে সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা তৈরি করার জন্য তাকে ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত জ্ঞান অত্যাবশ্যক। আর এই জন্য একদিকে যেমন তারা সমাজ বিজ্ঞানের অন্য অনুষদের, বিশেষ করে সোশ্যোলজির জ্ঞান অর্জন করে, অন্যদিকে মনোবিজ্ঞানের জ্ঞানও অর্জন করে থাকে। কারণ ব্যক্তি ও পরিবেশের মধ্যে মনের একটা প্রভাব থাকে, যার কারণে বাধ্যগতভাবেই ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত জ্ঞান আহরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের একটা গভীর যোগসূত্র সৃষ্টি হয়ে যায়। এবার আসতেছি বিষয়বস্তু ভাবে এ দুটোর সম্পর্ক। সমাজকর্মের বিষয়বস্তু এবং মনোবিজ্ঞানের বিষয়বস্তু যখন আলোচনা করা যাবে, তখন বোঝা যাবে আসলে দুটোর উদ্দেশ্য কাছাকাছি। সমাজকর্মের কাজ হচ্ছে ব্যক্তির, দল ও সমষ্টির অর্থাৎ মানুষের সমস্ত সমস্যার সমাধানের পদক্ষেপ গ্রহণ করা। অপরদিকে ব্যক্তি বিভিন্ন সমস্যার জর্জরিত থাকে, বিশেষ করে যে কারণে ব্যক্তি তার সমস্যার সমাধান করতে পারে না, এটা আচরণগত। বেশিরভাগই দেখা যায় মানুষের আচরণের কারণেই সমস্যার সৃষ্টি হয়, সেটা সমাজে, রাষ্ট্রে। এই জন্য এই ক্ষেত্রে সমাজকর্মের বিষয়বস্তু এবং মনোবিজ্ঞানের বিষয়বস্তু সেম, ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা। মনোবিজ্ঞানের কাজও হচ্ছে যে ব্যক্তির আচরণ সম্পর্কে তথ্য দেওয়া, যে ব্যক্তি সম্পর্কে ব্যক্তি, এইটাকে একসময় মনোবিজ্ঞান শব্দটি আসলে দুটো বিশ্লেষণ গ্রিক শব্দ থেকে আসছে, যে একটি হচ্ছে সাইকো, একটা লগস। সাইকো হচ্ছে যে আত্মা বা মন, লগস হচ্ছে বিজ্ঞান, আত্মার বিজ্ঞান বা আত্মার জ্ঞান। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে মন বা আত্মা এটা কি করা যায় না, এটাকে মেজার করা যায় না, মেজারমেন্ট করা যায় না। তো এই জন্য পরবর্তীতে এই বিজ্ঞানের দিক সংজ্ঞা পরিবর্তন হয়েছে, যে আসলে মানুষের মন সেটা বোঝা যায় না, কিন্তু আচরণ বোঝা যায়। যে অভিব্যক্তি প্রকাশ করে, হাসি, কান্না, দুঃখ, ফ্রাস্ট্রেশন হয়ে যাওয়া, হতাশ হওয়া, এগুলো বোঝা যায়। তো এই ক্ষেত্রে ব্যক্তির আচরণকে যেহেতু মনোবিজ্ঞানের ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব, এই জন্য মনোবিজ্ঞানের অন্যতম এখন আচরণের বিজ্ঞান বলা হয়। তো এই জন্য দেখা গেল এই বিষয়বস্তুর ক্ষেত্রে আচরণের বিষয়টা সমাজকর্মের মধ্যেও যেমন আছে, ব্যক্তির আচরণ পরিবর্তন করা দেওয়া, ব্যক্তি তার সমস্যা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, সুস্থির সামগ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করা কাজ। অপরদিকে মনোবিজ্ঞানের কাজও হচ্ছে যে ব্যক্তি সম্পর্কে তার আচরণ কি, ব্যক্তির উপলব্ধি, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারাকে বিশ্লেষণ করা। এই ক্ষেত্রে উভয়ের বিষয়বস্তুর দিক প্রায় সেম। আচ্ছা, তো এই ক্ষেত্রেও তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। এরপর আছে সমস্যা সমাধান প্রক্রিয়া। আমরা যখন কোনো প্রবলেম সলভিং করি, তো প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রবলেম সলভিং প্রসেসের ক্ষেত্রে যে কোনো প্রবলেম আমরা যখন করি, একটা পদ্ধতিগত সমাধান আমরা বের করি, তখন আমাদেরকে সাধারণত কয়েকটি কাজ করতে হয় সমাজকর্মীদেরকে। প্রথম, তথ্য সংগ্রহ করতে হয়। এরপরে যে কাজ, তথ্য সংগ্রহের পর ওই তথ্য বিশেষ করে সমস্যা নির্ণয় করতে হয়।
এই জন্য জরিপ বা সার্ভে করার পর ডায়াগনোসিস বা সমস্যা নির্ণয়, এরপরের কাজ সমস্যা নির্ণয় হওয়ার পরে যে কাজটা আমাদের হয় এটা ট্রিটমেন্ট করা, অর্থাৎ সমাধান। এটা কি সমস্যার সমাধান করা, সলভ করা। এই কাজটি করতে গিয়ে যখন সমস্যার সমাধান প্রক্রিয়ার কাজটি করে, তখন ওই ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিষয়ভিত্তিক জ্ঞানকে বাস্তবায়নের ক্ষেত্রে সমাজকর্মীরা কাজ করে থাকে, অর্থাৎ মনোবিজ্ঞানের জ্ঞানকে ফলো করে। মনোবিজ্ঞান বিশেষ করে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সৃষ্টিটা থেকে সাইকোসোশ্যাল স্টাডি করে। যে সাইকোসোশ্যাল স্টাডির মাধ্যমে সমস্যার উৎস, কারণ এগুলোকে ব্যাখ্যা করা হয়, বিভিন্ন দিকগুলো বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে সমস্যা নির্ণয়ের ক্ষেত্রেও দিক নির্দেশনা গ্রহণ করে সমাধান পরিকল্পনা, ব্যক্তির আচরণগত দিক, অবস্থা, ব্যক্তির বয়স, ব্যক্তির চিন্তাধারা থেকে সমাধান পরিকল্পনা করে। এই ক্ষেত্রে তার প্রত্যেকটি উপশাখা থেকে মনোবিজ্ঞানের অন্যান্য দিক থেকে সে এই সমাধান পরিকল্পনা বের করে, যার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আহরণ করতে হয়। এই ক্ষেত্রেও দেখা গেল, এই সমস্যা সমাধান প্রক্রিয়ার ক্ষেত্রেও দেখা গেল সমাজ কর্মীদেরকে মনোবিজ্ঞানের সহায়তা নিতে হচ্ছে, আর উভয়ের মধ্যে একাত্মতা ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ সম্পর্ক সৃষ্টি হচ্ছে। এরপর আসা যায় জনমত গঠন ও অংশগ্রহণ। আমরা সবাই জানি যে সমাজকর্মের কাজ কি। সমাজকর্মের বিশেষ সমাজ কল্যাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস ফর অল পিপল বাই অল পিপল। সকল মানুষের অংশগ্রহণ এক নম্বর জরুরি। যে ব্যক্তি সমস্যাগ্রস্ত তাকে অংশগ্রহণ করতে হবে। কারণ হচ্ছে সমাজকর্মের অন্যতম একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যক্তিকে সক্ষম করে তোলা। সমস্যা সমাধান তাকেই করতে হবে। আমি তাকে দিক নির্দেশনা দিব, তাকে ইনফরমেশন দিব, টেকনিক দিব, টেকনোলজিক্যাল সাপোর্ট দিব, আর্থিক হেল্প করব, কিন্তু মানসিকভাবে সে নিজেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য তৎপর থাকবে, সেলফ ডিটারমাইন্ড থাকবে, সে নিজেই সমস্যা সমাধান পরিকল্পনা করবে। এই জন্য তাকে অংশগ্রহণ করতে হবে। সে নিজেই যদি উপলব্ধি না করে, তো অন্যের হেল্প দিয়ে সে কখনো তার প্রবলেম থেকে সে বের হতে পারবে না, আবার প্রবলেম সে পড়ে যাবে। এই জন্য দেখা গেল এই ক্ষেত্রে জনমত গঠন ও অংশগ্রহণ এটা অন্যতম কাজ, যেটা কিনা মনোবিজ্ঞানের জ্ঞান থেকে এটা রপ্ত করতে হবে। মনোবিজ্ঞানের অন্যতম কাজ হচ্ছে যে যখন মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত থাকে, মানসিক ভাবে সে কি করতে পারে না, কারোর সাথে যোগাযোগ করতে পারে না, ডিটাচ হয়ে যায়, ডিসলোকেশন ফ্রম দ্য সোসাইটি। তো এই কারণে দেখা গেল যে ব্যক্তি থেকে, দল থেকে, পরিবার থেকে আলাদা হওয়ার একটা প্রবণতা। তাকে বলছে তার সমস্যা সমাধানের জন্য মনোবিজ্ঞানের যে বিভিন্ন পন্থা আছে, তাকে কি করা, তার সাথে অন্যদের সাথে একাত্মতা ঘোষণা করা, মত বিনিময়, ইন্টারঅ্যাকশন, এগুলো পার্টিসিপেশন ছাড়া কখনো সম্ভব নয়। এটা মনোবিজ্ঞানও বিশ্বাস করে। অপরদিকে এটা তো অন্যতম সমাজকর্মের একটা পদ্ধতিও বটে, যার কারণে দৃষ্টিভঙ্গিগত দিক এবং জনমত ও অংশগ্রহণের দিক দিয়েও সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই জন্য এই পয়েন্ট দিয়েও আমরা এটা আলোচনা করে দিতে পারি যে দুটোর মধ্যে সম্পর্ক আছে। এরপর আবেগ ও আচরণ। আবেগ ও আচরণ এর বিষয়টা একেবারেই মনোবিজ্ঞানের টার্ম, ঠিক আছে? বিহেভিয়ার কন্ট্রোল এন্ড ইগো এন্ড বিহেভিয়ার কন্ট্রোল, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞানের একটা বিষয়বস্তু। অপরদিকে সমাজকর্মীরাও যখন সে কাজ করবে, সমস্যার সমাধান করবে, তো ওই ক্ষেত্রে তার নিজের ইগোকে নিয়ন্ত্রণ করতে হবে, তার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। আনডিজায়ারেবল বিহেভিয়ার সে করতে পারবে না, সেটা কাঙ্ক্ষিত আচরণ করতে হবে, যেটাকে বাঞ্ছিত আচরণ বলা হয়, ডিজায়ারেবল কন্ট্রোল। ঠিক একই রকম ভাবে তার ইগোকে সে কন্ট্রোল করবে। তো এটা করতে গিয়ে আবেগ ও আচরণগত জ্ঞান অর্জন একজন সমাজকর্মীর অবশ্যই জরুরি, নয়তো সে সফল হতে পারবে না। আর এই জ্ঞান আহরণের জন্য সে মনোবিজ্ঞানের উপরে নির্ভরশীল, মনোবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান তার অর্জন করতে হবে তাকে। এরপরে দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা, আজকাল মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দিক বাস্তবায়নের দিক ভূমিকা পালন করছে। তো সমাজকর্মীরও মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে, অর্থাৎ এই তত্ত্বগত দিক, মনোবিজ্ঞানের যে তত্ত্বগত বিভিন্ন দিকগুলো, এটাকে ওপেন ফিল্ডে, প্র্যাকটিক্যাল ফিল্ডে এটার ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজেশনের ক্ষেত্রে বাস্তবায়ন করে থাকে। আর উভয়ের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়। যেমন শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখছে। শিল্প মনোবিজ্ঞান, শিল্প ইন্ডাস্ট্রি, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে শ্রম অসন্তোষ দেখা যায়, প্রায়ই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়।
দুজনের মধ্যে সমঝোতা না থাকার কারণে, একজন অপরজনকে বুঝতে না পারার কারণে, এটা পুরাটাই আবেগেও একটা যে সাইকোলজিক্যাল একটা টার্ম এখানে দেখা যাচ্ছে। তো এই জন্য ওই ক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞানের ক্ষেত্রে শিল্প মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে একত্র করার জন্য সমাজকর্মীরা কাজ করে থাকে, যেগুলোকে বলা হয় শিল্প সমাজকর্মী। তো ওরা মনোবিজ্ঞানের জ্ঞানকে অ্যাপ্লাই করে বিভিন্ন শাখাগুলো থেকে জ্ঞান আহরণ করে তাদেরকে কাজে লাগিয়ে থাকে। শিশু মনোবিজ্ঞান, নারী মনোবিজ্ঞান, এই যে এইগুলো ক্ষেত্রেও ঠিক ওই শাখা মনোবিজ্ঞান, ওই শাখা থেকেই আসলে সমাজকর্মীরা এখন শিশুদের জন্য শিশু কল্যাণের ব্যবস্থা করেছে, নারীদের জন্য নারী কল্যাণের ব্যবস্থা করেছে, শ্রমিকদের জন্য শ্রম কল্যাণের ব্যবস্থা করেছে, চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম, এটা অন্যতম মনোবিজ্ঞানের আরেকটি দিক শাখা। তো সমাজকর্মীরা এই চিকিৎসা মনোবিজ্ঞানের জ্ঞানকে অর্জন করে বিশেষ করে হাসপাতালগুলো থেকে, হাসপাতাল সমাজকর্ম একটা যে পেশাগত দিক, সেখানে এটাকে অ্যাপ্লাই করছে, বাস্তবায়ন করছে। প্রায় গভর্নমেন্ট সবগুলো হসপিটালের মধ্যে সমাজসেবা কর্তৃক নিয়োজিত সমাজ কল্যাণ কর্মকর্তাগণ এই দিকগুলো বিশেষ করে এই অ্যাপ্লাই করছে বিভিন্ন শাখাগুলোতে, মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোর মধ্যে বাস্তবায়ন দিকগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছে, যার কারণে উভয় বিষয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছে। এখন পরীক্ষার মধ্যে যদি আসে যে এভাবে সাধারণ ব্যাখ্যামূলক আসে, তো কয়েকটি দিলেই হবে, আমাকে প্রমাণ করে দিলে হবে যে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক অতি সুনিবিড়, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করার জন্য যদি আমাদের একটু ক্ষয়ের মধ্যে প্রশ্ন হয়, আমরা কয়েকটি 3-4টি দিলেই হয়ে যাবে। আর বড় আকারে যদি আসে বিশ্লেষণমূলক, আমরা মোটামুটি এই কয়েকটা দিলেই হবে। এগুলোর উপরে হালকা হালকা আলোচনা করে দিব। প্রত্যেকটা আলোচনার মধ্য থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যে আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে উভয়ের মধ্যে সম্পর্ক রয়েছে। বিশেষ করে উদাহরণগত দিকগুলো আলোচনার দ্বারা বেশি সুবিধা হবে। ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত জ্ঞান, এটাও ঠিক একই রকম ভাবে এইটাও ব্যাখ্যা করে বুঝাই দিব যে একে অপরের সঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে এখানে যতগুলো আলোচনা করা হয়েছে প্রতিটির ক্ষেত্রেই দেখা গেল সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের একটা সম্পর্ক সৃষ্টি করেছে এই বৈশিষ্ট্যগুলো। তো এই জন্য আমাদের এখন আমরা বিশেষ করে কিছু প্রশ্ন এ সম্পর্কে কি কি প্রশ্ন থাকতে পারে এ সম্পর্কে আলোচনা করি, যারা তোমরা বাড়িতে চেষ্টা করবে, উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এইভাবে প্রশ্ন আসে, সমাজ কর্মের সঙ্গে নিম্নলিখিত শাখাগুলোর সংক্ষিপ্ত সম্পর্ক আলোচনা করো। এইভাবে কয়েকটিও থাকতে পারে, শুধু একটিও থাকতে পারে। সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে যে শাখাগুলোর সাথে সম্পর্ক বেশি আসে সেগুলো আমি লিখে দিচ্ছি। সমাজ কর্মের সঙ্গে প্রথম তো এটা তো লেখা আছে মনোবিজ্ঞানের সম্পর্ক। এরপরে যেটা পরীক্ষা আসে, সমাজ কর্মের সঙ্গে অর্থনীতির সম্পর্ক। এরপরে আসে সমাজ কর্মের সঙ্গে পৌরনীতির সম্পর্ক। সমাজ কর্মের সঙ্গে নৃবিজ্ঞানের সম্পর্ক। এগুলো হচ্ছে 4টি প্রশ্ন বেশি পরীক্ষা আছে। এরপরেও আরো কিছু বিভিন্ন শাখার মধ্যে সম্পর্ক আমাদের সমাজকর্মের সাথে রয়েছে, সেগুলো একটু ধারণা রাখবো। ইতিহাসের সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সঙ্গে সমাজ বিজ্ঞানের, সমাজ কর্মের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক। সামাজিক বিজ্ঞানের সম্পর্কে যদি লেখে, অন্যান্য সমাজ বিশাল ব্যাপারে যেন সামাজিক বিজ্ঞান টার্মটা আর এটার মধ্যে পার্থক্য আছে। সমাজ বিজ্ঞান হলো
সোশিওলজি। আর সামাজিক বিজ্ঞানের অর্থ যেটা, এটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্স, সবগুলোর ক্ষেত্রেই হবে সেটা। তো এত বড় প্রশ্ন থাকে না, আলাদাভাবেই থাকে সাধারণত, যে সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, সমাজকর্মের সঙ্গে অর্থনীতির সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সঙ্গে পৌরনীতির সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সঙ্গে এই বিজ্ঞানের সম্পর্ক, সমাজ বিজ্ঞানের কর্মের সঙ্গে ইতিহাসের সম্পর্ক, সমাজকর্মের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক। এছাড়াও সাংবাদিকতা এবং অন্যান্য পেশার সাথেও সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সাংবাদিকতা পেশা এটার সাথে রয়েছে, আইন পেশার সাথে সম্পর্ক রয়েছে, এগুলো পরবর্তীতে আসবে। আইন পেশা, আইন পেশার সাথেও সম্পর্ক রয়েছে। আবার রয়েছে সাংবাদিকতা। এগুলোর বাইরেও অন্যান্য পেশাগুলো, বিশেষ করে ইন্ডাস্ট্রির দিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পেশা, তারপর শিক্ষকতার দিক দিয়ে শিক্ষকতা পেশা, তারপরে ডাক্তারি পেশা, প্রায় সবগুলো পেশার সাথেই, যেহেতু সমস্ত পেশাগুলো মানুষের কল্যাণের জন্য, সামগ্রিক সমাজের কল্যাণ এটা অন্যতম বৈশিষ্ট্য, নয়তো সেটা পেশা হতে পারে না। এই জন্য এই সমাজ কল্যাণ বা সমাজকর্মের সাথে তার সম্পর্ক থাকাটা তো একেবারেই স্বাভাবিক। এই জন্য অন্যান্য পেশা পরীক্ষা দেওয়ার শিক্ষকতা আসে, হ্যাঁ ওইটার সাথেও সম্পর্ক রয়েছে। ইঞ্জিনিয়ারিং যদি বলে, স্থাপত্য শিল্পের সাথে বলে, সবগুলোর সাথে একটা সম্পর্ক রয়েছে। তো আমরা আগে বলেছিলাম যে এগুলোর ক্ষেত্রে বিশেষ করে মেইন শাখার মেইন পয়েন্টের ক্ষেত্রে আমরা ইংরেজি লেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো ওই টার্ম হিসেবে পরীক্ষার মধ্যে প্রায় এসে থাকে ছোট প্রশ্ন, যে সমাজ কর্মের ইংরেজি প্রতিশব্দ কি। আজকে সমাজ কর্মের ইংরেজি প্রতিশব্দ। আচ্ছা, আরেকটি থাকতে পারে যে মনোবিজ্ঞানের পাই থাকে, এটা মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। সমাজকর্মে এটা ইতিমধ্যে আমরা শিখেছি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক। আর মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ একটু ভালো করে লিখো, আমি ধীরে ধীরে লিখছি যেন এই বানানটা তোমাদের ভুল হয়। সাইকোলজি। আবার দেখে নাও বানানটা, PSYCHOLOGY, PSYCHOLOGY। অনেকে এটা মজা করে বানান করে যে পিসি চলো যাই, পিসি পিসি চলো যাই, সংক্ষেপে বোঝার জন্য অনেকে এটা লিখে থাকে। এই জন্য আমরা এভাবে আজকে যে আলোচনাগুলি করলাম, এগুলো আমরা আবার একটু মনোযোগ দিয়ে শুনবো এবং বইয়ের সাথে মিলে নিব। বই পড়ার অভ্যাস করতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে তোমাকে, প্রায় আমরা বলে থাকি যেন এক্সামিনার তোমাদের লেখাগুলো বুঝে। এই জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।